আজ ঠোটকাটা শুরু করব অনিক দত্তকে দিয়ে। অনিক দত্ত তিনি নন্দনে ফিরলেন। কেন এভাবে বললাম বলছি। প্রয়াত চিত্র পরিচালকের মরদেহ নন্দনে আসলো। আজীবন বামপন্থী অনিক দত্তর মরদেহ গত পরশু শ্রদ্ধা জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। একটানা সব সামলেছেন বিজেপি এমএলএ রুদ্রনীল ঘোষ। আমরা সেই ছবি আপনাদের দেখিয়েছি। আজ শেষ যাত্রায় রুদ্রনীলের মতোই সেখানে অগ্নিমিত্রা পল ছিলেন, সেখানে রূপা গঙ্গোপাধ্যায়রা ছিলেন। শ্রদ্ধা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ছিলেন পরিচালক গৌতম ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। চলচ্চিত্র উৎসবের সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই নন্দন চত্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একেবারে ভরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় প্রতিবাদ করেছিলেন অনিক দত্ত, তার সঙ্গে সুর মিলিয়েছিলেন সায়নী ঘোষও। মনে পড়ছে? সায়নী ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের এমপি। তিনি আসেননি অনিক দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে। ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেসের কেউই আসেননি। আমরা দেখিয়েছি সেই ছবি আপনাদের। সত্যজিৎ রায়কে নিয়ে তৈরি করা অনিক দত্তর যে ছবি অপরাজিত, সেটা নন্দনে দেখাতে দেওয়া হয়নি। এটা জাস্ট মনে করালাম, যে কারণে শুরুতেই আপনাদের বললাম যে নন্দনে অনিক দত্ত এলেন, তবে তার মরদেহ এলো। আজ নন্দনে অনিক দত্তর মরদেহ আসলো। নন্দনে অনিক দত্তর ছবিও ফিরছে বলে জানতে পারা যাচ্ছে। আগের সরকার যেভাবে ভিন্ডিকটিভ পলিটিক্স করে এসেছেন আমরা সবাই জানি, সেই কারণেই ঢুকতে দেওয়া হয়নি। আমার পাশে আমাদের ভাই জিতু দাঁড়িয়ে রয়েছে। জিতুও সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই অন্যায়ের অন্য একটা প্রতিবাদ স্বরূপ আমাদের জিতু এই আবেদন করেছিল, এবং তৎক্ষণাৎই সম্মানীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত বন্দোবস্ত করার ব্যবস্থা নিয়েছি। আমাদের 4 জন রিপ্রেজেন্টেটিভের নেতৃত্বে আমরা একটি অনিকদার ফিল্ম ফেস্টিভ্যাল করব, নন্দনেই করব। আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্টত সব জায়গায় নির্দেশ দিয়ে গেছেন, অনুরোধ করে গেছেন। উনি থাকলেন না সেটা কারেক্ট, তো একটা তো যে না থেকেও বিপ্লব করে যাওয়া যায়, ওখানে চালাতেই দেবে না। এই যে হিংসা, এই প্রতিহিংসা, কি অন্যায় করেছিল লোকটা জানেন আপনারা? কিভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। এটা তো ভালো খবর। মন্ত্রী এসেছিলেন অগ্নিমিত্রা পাল, তিনি 4 জনকে দায়িত্ব দিয়েছেন। বলা হয়েছে যে অনিকবাবুর সমস্ত সিনেমা আবার নন্দনে দেখানো হবে, যেই নন্দনে এত বাদদারা নিয়ম ছিল, সেখানে গিয়ে কি বলবেন? দারুণ খবর, দেখানো হোক সব জায়গায় দেখানো হচ্ছে, শুধু নন্দন না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন ব্যাকড্রপে, কাটমানি বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। কতভাবে যে কাটমানি খাওয়া যায় গত 15 বছরে, তার যে কত রকম এক্সপেরিমেন্ট হয়েছে সেটা বিশ্বাস করুন আমি ঠোটকাটা হতে পারি, কিন্তু আমার সেটা জানা নেই। জানার চেষ্টা চালাচ্ছি কিভাবে তারা করেছেন। সেসব কাটমানি সম্রাটরাই এই বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ দেন। নতুন করে জানা গিয়েছে গান থেকেও কাটমানির কথা। আধারে রাত যাব পেরিয়ে। একটা কথা জানিয়ে রাখি, আমি 3 দিন আগে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম। ওকে আমি বললাম যে তুমি এত ভালো গাও, আমি তোমার গান এত পছন্দ করি, তুমি কি করে ইন্দ্রনীল সেনের সুর আর আমাদের মাননীয়া এক্স চিফ মিনিস্টারের লেখা গান গাইলে কি করে? তখন ও আমায় বললো, তোজনদা আপনি শ্রীরাধা বলবেন না, আপনি আমায় বোন বলে ডাকুন। আমি অনেক প্রেশারে ওই গান আমায় করতে হয়েছে। সত্যের দীপ চোখে জ্বালিয়ে। তো এরকম অনেক অভিযোগ অনেকের আছে, এবং আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। সত্যের দ্বীপ সবে জ্বলতে শুরু করেছে। বিখ্যাত অনুষ্ঠান আয়োজক তোচন ঘোষ তিনি শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গান জোর করে গাইতে বাধ্য করা হয়েছিল শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতন শিল্পীকে। হ্যাঁ, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মতন শিল্পীকে জোর করে গাইতে বলা হয়েছিল। এ তো সবে কলির সন্ধে। নাচে গানে জমজমাট নানা সরকারি অনুষ্ঠানে মধ্যমণি হয়ে থাকতেন ইন্দ্রনীল সেন। তার নানা কীর্তির কথা শোনালেন 2 শিল্পী, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং দোলা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমি দিদিকে বলবো দেবী পক্ষে, তুমি গাও, তোমাকে গাইতে হবে। তুমি জাগো দুর্গা ধরো, আমি লেখা এনেছি, তুমি জাগো দুর্গা ধরো। এ আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে ডিস্টার্ব করে।
আর আমি তো প্র্যাকটিস করে আসি না, এরা তো রেগুলার প্র্যাকটিস করে, রেওয়াজ করে। আর আমার এমনিতেই গলাটা ফুলে আছে, কালকে আমি বলেছি আমার গলার জলে ভিজে ফুলেছে। করো, ওখানে রাখো। জাগো তুমি জাগো। ইন্দ্রনীল সেন ছিলেন মাথা, যেহেতু তিনি তার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এবং গানের থেকে তো উনি তার ক্ষমতার অপব্যবহার করে অন্যান্য কাজ করেছেন, সেটা আজ পরীক্ষিত সত্য। তাদের সাথে সেটিং যদি না করা যেত, যদি তাদের এজেন্ডা বেস, অনেক রকম এজেন্ডা, একজন মহিলা শিল্পীর কাছে একজন মেল আর্টিস্টের কি কি এজেন্ডা থাকতে পারে সেটা তোমরা সবসময় পড়ছো। হ্যাঁ, হ্যাঁ, প্রস্তাব অনেকেই পেয়েছে, আমিও পেয়েছি। আমি এমনও শুনেছি যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু ছাড়তে হয়। আর এটা তো আজকের কথা নয়, এটা তো গত 15 বছর ধরে হয়ে এসেছে। উনি সন্ধেবেলাকালীন সময়ে গানমেলা চলাকালীনও বসে থাকতেন, বা এছাড়া উনি কাজের জন্য অকাজের জন্য রবীন্দ্র সদনের সামনে বসে থাকতেন, এবং এটাকেই আমি জলসাঘর বলেছি। রবীন্দ্র সদনটা কন্ট্রোল করতো ইন্দ্রনীল সেন, তখনকার গভর্নমেন্টের রাইট হ্যান্ড ছিল, এবং ও 3টে, 3:30, 4টের পরে বাইরে চেয়ার দিয়ে ওর লোকজন দিয়ে বসে থাকতো। কে গাইবে, কে ওখানে হল পাবে, সব জিনিসটাই ও করতো। জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী। আমরা যখন যেতাম, উনি অনেককেই এরকম বলেছেন যে রাত্রি আমার এইটাই টাইম, তো আমাদের ওটা টাইম নয়। যাদের ওটা টাইম তারা ওই টাইমে যেত। আমাকে বহুবার বলেছে। এটা কিরকম ধরনের প্রস্তাব ছিল? মানে কিছু সময় দাও। তখন তো কেউ গিয়ে কোনো রেকর্ড করেনি, কেউ ভিডিও করেনি। তুমি জাগো। এই যে কাস্টিং কাউচ, এটা কিন্তু সত্য। নতুন নতুন মেয়েদের তাদের কাছে ভিড়িয়ে দেওয়া। এই যে জলসাঘর বলেছে দোলা, ঠিক বলেছে, ও তো 100%-এর 20% বলেছে। ইন্দ্রনীলদার বাড়িতে ওই যে রাত্রি 10টায় দেখা করতে যাবার বিষয়টাতে, সকাল 10টায় দেখা করতে যাই, তখন তারপরে উনি একটা বিস্কিট কুকুরটার দিকে ছুঁড়ে দেন, এবং সেটা আমি যেখানে বসে আছি সেখানেই বিস্কিটটা আমার গায়ে এসে পড়ে, কুকুরটা ঝাঁপিয়ে আমার উপর এসে পড়ে, এবং উনি কুকুরটাকে সরানোর চেষ্টা করেন না। এই যে সঙ্গীত মেলায় যে কাটমানির ব্যাপারটা, যেটা অনেক আগে আমাদের যখন মানে মুখ্যমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী দাদা বলেছিলেন, কিন্তু তখন শিল্পীরা যারা তার নেক্সাসের সদস্য, তারা একজোট হয়ে এর প্রতিবাদ করেছিল। কেন? তারা কর্তাভজা, এবং তারা জানতো যে আমি তো তাহলে রবীন্দ্র সদনের 4টে কাজ পাবো না, প্রত্যেকটা মেলা, খেলা, জেলা উৎসবের অনুষ্ঠান তো পাবো না। কাটমানি চাওয়ার ব্যাপারটা আছে। ইন্দ্রনীল সেনের একজন মিউজিশিয়ান, তার নাম ঝুনু, ভালো নাম প্রবীর মল্লিক, সে যে কিভাবে এই টাকা 9-6 করতো, তার সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। তার মেয়ে আইএনসিএ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। যেসব মিউজিশিয়ানরা তার হাতের এবং যারা মানে সাপ্লাই করতো, মহিলা, মদ এবং মানি, 3টে, তাদের বউ, তাদের ছেলে, তাদের মেয়ে ওখানে চাকরি পেয়েছে। আর্টিস্টদের মধ্যে তৃষা পারুই সরকারি চাকরি পেয়েছে, গার্গী ঘোষ সরকারি চাকরি পেয়েছে, নাদিমুল হক হঠাৎ করে মিউজিক কলেজের অধ্যাপক হয়ে গেছে 46-47 বছর বয়সে, যে ফিশারিতে কাজ করতো কিরণময় নন্দের সময়। তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী। একটা বিশাল গ্রুপ আছে যাদের কাছে ইন্দ্রনীল সেনের টাকা যেত ব্যাংকে। কাটমানি সিস্টেমটাও শিল্পীদের সাথে কিভাবে রান করতে? ধরো একটা টাকা দিয়ে দিল আমাকে, ধরো আমি 10টা অনুষ্ঠান পেলাম, 7,000 টাকা বাধা রেট, আমাকে বলে দেওয়া হলো তোর ব্যাংকে 7,000 টাকা যাবে, ওখান থেকে 2,000 টাকা আমাকে ব্যাক করিস। আর তোমার মিউজিশিয়ানদের বলা হতো তোর 5টা প্রোগ্রাম, একদিনে ধরো 5টা উৎসব চলছে, 5টা প্রোগ্রাম থাকবে, 4,000, ওখান থেকে তুই আমাকে 1,000 টাকা ব্যাক করিস। এটা তো ইন্দ্রনীল সেন সরাসরি বলতেন না? নিশ্চয়ই সরাসরি বলতেন। তার ওই নেক্সাসটা চালাতো, নাম বললাম প্রবীর ঘোষাল, ঝুনু। জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী। আমাকে বলেছে ইন্দ্রনীল সেন, পরে বলেছে গাইতে পারে না,
হ্যাঁ, আমি গাইতে পারি না, সেই জন্য আমি আনন্দ পুরস্কারে গিয়েছি। সেই জন্য ইন্ডিয়ান এম্বাসির যে কোনো কাজে আমি বিদেশে কাজ করি, এনএবিসিতে এত কাজ করি। গত বছর 2025-এ ব্রিটিশ পার্লামেন্ট আমাকে পঞ্চকবির গানের পায়োনিয়ার আর্টিস্ট হিসেবে তারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। আমি তো পারি না, আমি তাদের মনোরঞ্জন করতে পারিনি। জাগো সুর বিনাশিনী তুমি জাগো। মাননীয় সিএম মহাশয়, হাত জোর করে বলছি, আপনি ইন্দ্রনীল সেন এবং তার যারা পরিষদ রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। এবং তার সাথে সাথে আমি 3 জন অপার কথা বলেছি, পার্থ কিন্তু একজনই, ইন্দ্রনীল সেন। এই 3 জন অপাকে খুঁজে আমরা দেব, আপনি ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। কে কে এরকম, মানে কিছু কি হিন্ট দিতে চান বা নাম? না, আমরা নাম দিতে চাই না, আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের নাম দেব। এবার আরও একটা আপডেট দেবো আপনাদের। অবৈধভাবে ভারতে থাকার দিন শেষ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। 2680 জন বাংলাদেশের তথ্য ঢাকাকে দিয়েছে নয়াদিল্লি। অবৈধভাবে এই 2680 জন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেন। 2680 জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ সরকারকে তথ্য পাঠিয়েছে বিদেশ মন্ত্রক। All illegal nationals who are staying in India, they will be dealt as per law. Now, in the case of Bangladesh, we have referred 2,680 cases or more than 2,680 cases to the Bangladeshi side for them to verify the nationality of those people that we have handed over the names of. Once this nationality verification is done, then we'll be in a position to deport these people, these nationals of Bangladesh. It is our expectation that we will receive an early response from Bangladesh on this particular issue. কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এই ঝড়ে এবং বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে, রেলের আপনার হাউস কোলাপস আছে, আর আপনার লাইটনিং আছে, সব মিলিয়ে 7 জন মারা গেছে। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা কম্পেনসেশন দেব, কিন্তু সেটা এক্ষুনি না বলে ওদের যাতে চিকিৎসাটা সরকারিভাবে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি সেটাও আমরা নির্দেশ দিয়েছি।